ওরে বাবারে, হঠাৎ করে আজকে এত মশা কামড়াচ্ছি কেন? এই তো কিছুদিন আগেই বিশ্বজিৎকে বলে সারা বাড়িতে মশা তাড়ানোর ওষুধ দিলাম। আমার 25,000 টাকা খরচা হয়ে গেল, তবুও এত মশা কামড়াচ্ছে। এই বলে মামুন সারা বাড়িতে মশার উৎসের খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও সে কিছু দেখতে পায় না। আর সে কিছুতেই বুঝে উঠতে পারে না বাড়ির মধ্যে এত মশা আসছে কোথা থেকে। এমন সময় তার বারান্দায় রাখা একটা দামি ফুলদানির দিকে চোখ পড়ে। আর সেই ফুলদানি কিছুদিন আগেই তার স্বামী দুবাই থেকে 1 লক্ষ টাকা খরচা করে নিয়ে আসে। কিন্তু সেই ফুলদানি দেখা মাত্রই মামুন ভীষণই রেগে যায়। মাম্পিদি, এই মাম্পিদি, কিরে কোথায় গেলি? কতবার ডাকছি, তোর কানে আমার আওয়াজ যায় না কেন? একবার এদিকে আয় তাড়াতাড়ি। এই বলে মামুন তার বড় দিদি অর্থাৎ বড় যাকে আওয়াজ দিতে শুরু করে। আর মাম্পি সেখানে ছুটে এলে মামুন তার দিদিকে উল্টোপাল্টা কথা বলে, কারণ মামুন কিছুতেই তার গরিব দিদি অর্থাৎ গরিব বড় যাকে সহ্য করতে পারে না। দুজনের একই বাড়িতে বিয়ে হলেও বড় ভাই সামান্য কম টাকা রোজগার করে, তাই মাম্পিকে সবসময় নিজের বোনের খারাপ ব্যবহার সহ্য করতে হয়। অন্যদিকে ছোট ভাই বিশ্বজিৎ যেহেতু মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তাই ছোট বোন মামুন ছোট যা হওয়ার পর থেকেই নিজের রূপ একেবারে পাল্টে ফেলে। তুই যখন দামি জিনিসের মর্ম বুঝিস না, তাহলে তুই এই বাড়িতে আমার রাখা কোনো দামি জিনিসে হাত দিস কেন? যেমন এই দেখ, আমার বর এই ফুলদানিটা কত দাম দিয়ে কিনে নিয়ে এসে রেখেছে, আর তুই এমন অশিক্ষিত বোকা, এই ফুলদানির মধ্যে ফুল রাখতে নেই। তুই এই ফুলদানির মধ্যে জল দিয়ে ফুল রেখেছিস কেন? দেখ তো এই ফুলদানির জলে মশা জমে কি অবস্থা হয়েছে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আর বোন, তুই আমাকে ভুল ভাবছিস। আমি কেন এই ফুলদানিতে হাত দিতে যাব? আমি তো ফুলদানির মধ্যে জল দিয়ে ফুল রাখিনি। ঠিক এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা অর্পিতা দেবী আসে। আর অর্পিতা দেবী কখনোই দুই বৌমার মধ্যে কোনো রকম ভেদাভেদ করে না। ছোট বৌমা, তুমি কেন তোমার দিদিকে এরকম করে কথা শোনাচ্ছ? আমি ফুলদানির মধ্যে জল দিয়ে ফুল রেখেছি, তোমার দিদি কিছু করেনি। এই বাড়িতে যা কিছু হবে তোমার দিদি করবে, তার তো কোনো মানে নেই। সবসময় আপনি আমার দিদিকে বাঁচাতে প্রস্তুত থাকেন, এদিকে বুঝতে পারেন না যে ওর পরের কন্ট্রিবিউশন কিন্তু এই সংসারে কিছুই না, বরঞ্চ আমার পরের টাকাতেই এই সংসার চলে। তাই সব সময় তো আপনার আমাকেই সাপোর্ট করা উচিত। আর হ্যাঁ দিদি, ফুলদানির মধ্যে থেকে জলটা ফেলে দে, তা না হলে কিন্তু মশা আরো বেড়ে যাবে। এই বলে মামুন ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিনই মামুন তার দিদিকে কোনো না কোনো কারণে অপমান করে। আর একদিন হঠাৎ করে অর্পিতা দেবীর ভীষণই শরীর খারাপ করে, কারণ সে বাথরুমে পা পিছলে পড়ে যায়। তাই বাড়িতেই ডাক্তার দেখিয়ে তার চিকিৎসা করার ব্যবস্থা করা হয়। দেখুন, মাসিমার এখন বয়স হয়েছে, তাই এই বয়সে উনি যখন পড়ে গেছেন তখন উনি আর হাঁটাচলা এই মুহূর্তে করতে পারবেন না। তাই আপনারা মাসিমাকে দেখাশোনা করার জন্য সর্বদাই একটা লোক রাখুন। দেখ ভাই, আমার তো সেরকম কোনো রোজগার নেই যে মায়ের জন্য আমি কাজের লোক রেখে দেবো। সুতরাং তুই একটা কাজ কর, তুই কাজের একটা দিদি ঠিক কর। কিছু মাস পর আমার যখন কাজ কারবার ঠিক হবে, ভালো করে শুরু হবে, তখন আমি সেই সময় কাজের দিদির মাইনে দিয়ে দেবো। তার আগে তুই একটু ম্যানেজ কর প্লিজ। ঠিক আছে দাদা, আমি দেখছি। এই বলে বিশ্বজিৎ তখনই মামুনের কাছে যায়। আর মামুন তখনই সঙ্গে সঙ্গে তার বড় দিদি মাম্পির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। দিদি, তোর বরের যখন কাজের দিদির মাহিনা দেওয়ার ক্ষমতা নেই, তাহলে লোক রাখার কথা ভাবে কি করে? দাদের এত বড় সাহস যে আমার বরকে এসে বলেছে লোক রাখার জন্য। কেন রে? আমার বরের টাকা ধ্বংস করে তোরা নিজেদের সংসার চালাচ্ছিস, তাতেও তোদের শান্তি হচ্ছে না। সুতরাং আমার বর কোনো লোক রাখতে পারবে না। এরকম করে বলিস না বোন, কারণ তোরা যদি লোক না রাখিস তাহলে মায়ের দেখাশোনা কে করবে বল? মাকে সময় মতো খেতে দেওয়া, ওষুধ দেওয়া, মাকে বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা, মায়ের ফিজিওথেরাপি করানো, এই সমস্ত কিছু করার জন্য 24 ঘন্টা একটা লোকের দরকার আছে। তুই আছিস কি করতে তাহলে? তোদের যখন টাকা দিয়ে লোক রাখার ক্ষমতা নেই, তাহলে তুই মায়ের সেবা কর। তাহলে তো তোর বরকে আর তোকে মাহিনা হিসেব করে টাকা দিতে হবে না। আর এমনিতেই তো মায়ের জন্য হাজার হাজার টাকা ওষুধে নষ্ট হচ্ছে। আমার বরই তো ওষুধের সব দায়িত্ব নিয়েছে, তাই তুই কাজের মাসি হয়ে বাকি দায়িত্ব নিয়ে নে। এই বলে মামুন ঘরে চলে যায়। আর মাম্পির কিছু করার থাকে না, তাই সে প্রত্যেকদিন নিজের শাশুড়ি মায়ের খুব সুন্দর করে দেখাশোনা করে। আর তার উপর বাড়ির সমস্ত কাজকর্ম তো আছে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে। আর একদিন মাম্পি তার শাশুড়ি মাকে খাবার খাইয়ে দিচ্ছে, এমন সময় মামুন সেখানে এসে বলে, দিদি, আমি আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাচ্ছি, আমার কিন্তু ফিরতে লেট হবে। আর হ্যাঁ, বিশ্বজিৎ আমাদের পার্টিতে অফিসের পর জয়েন করে নেবে। ও কিন্তু রাত্রিবেলা দেরি করে ফিরবে, তাই তোরা আমাদের জন্য অপেক্ষা করিস না, কেমন?
আচ্ছা ঠিক আছে, কিন্তু বলছিলাম মায়ের ওই প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, তার সাথে হার্টের ওষুধটাও শেষ। আমি আজকে সকালবেলা বিশ্বজিৎকে বলেছিলাম, কিন্তু মনে হয় ওষুধগুলো কিনতে ভুলে গেছে। তাই তুই যাওয়ার আগে একটু ওষুধগুলো কিনে দিলে খুব ভালো হয়। কি মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই দেখতে পাচ্ছিস না আমি একটা 5 লক্ষ টাকা দামের শাড়ি পরেছি, তার সাথে কত হিরে আর সোনার গহনা পরেছি, আর তুই এখন আমাকে বলছিস ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে? আমার পক্ষে সম্ভব নয়। এই বলে মামুন পার্স থেকে একটা 2000 টাকার নোট বের করে তার দিদির মুখে ছুঁড়ে মারে। আর তার এতই টাকার অহংকার যে সে কিছুতেই মানুষকে মানুষ বলে গণ্য করে না। এই নে 2000 টাকা, তুই গিয়ে শাশুড়ি মায়ের ওষুধ কিনে নিয়ে আয়। আর তোর যদি আরো টাকার দরকার হয় তাহলে আমাকে বলবি, আমি তোকে অনলাইনে পাঠিয়ে দেব। এখন আমি চললাম, অসহ্য একেবারে, তোদের সাথে আমার কথা বলতেই ভালো লাগে না। এই বলে মামুন একটা লম্বা হিল পরে বান্ধবীদের সঙ্গে পার্টি করতে চলে যায়। অন্যদিকে মাম্পি সারা বাড়ির কাজ করে শাশুড়ি মাকে খাওয়ানোর পর ওষুধ কিনতে দোকানে যায়। আর রাত্রিবেলা ঘুমানোর আগে সে তার শাশুড়ি মাকে ওষুধ খাইয়ে দেয়। কিন্তু মামুন এবং তার বর বাড়িতে না আসা পর্যন্ত কিছুতেই মাম্পি ঘুমাতে পারে না। আর বেশ গভীর রাতে যখন মামুন এবং বিশ্বজিৎ পার্টি থেকে বাড়িতে ফিরে আসে, তখন মাম্পি তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। তোরা না আসলে আমি কি করে ঘুমাই বলতো? তাই জন্য দেখ কেমন জেগে বসে আছি। কেন জেগে বসে আছিস কেন? আমি তো যাওয়ার আগেই তোকে 2000 টাকা দিয়ে গেলাম, এতক্ষণে শেষ হয়ে গেল নাকি? তোর কি টাকা পয়সার দরকার আছে কোনো? তাহলে ঝেড়ে কাশ। এসব আমাদের জন্য বসে থেকে নাটক করার কোনো মানে হয় না। না না, টাকা পয়সার কোনো দরকার নেই। আর তুই যে আমাকে 2000 টাকার নোট দিয়েছিলি, সেখান থেকে মায়ের ওষুধ কিনতে আমার 800 টাকা খরচা হয়েছে, বাকি টাকাটা তোকে দিয়ে দিচ্ছি, এই নে। এই বলে মাম্পি মামনের হাতে বাকি টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কারণ তার কাছে এত টাকা থাকা সত্ত্বেও কিছুতেই বড় দিদি তাকে বিন্দুমাত্র সম্মান দেয় না। আর এটাই তার জীবনের সব থেকে বড় অপ্রাপ্তি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন বড় বৌমা তার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করছে। এমন সময়, বড় বৌমা, তুমি আর তোমার ছোট বোন একেবারে বিপরীত ধরনের। তোমার ছোট বোন আমার ছোট ছেলের টাকা দেখে একেবারে পাল্টে গেছে, কিন্তু তুমি দেখো কত সুন্দর সংস্কারী মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। কি আর করা যাবে বলুন? আমরা এক মায়ের পেটের বোন হলেও আমাদের মধ্যে বিস্তার পার্থক্য আছে। কিন্তু বিশ্বাস করুন, বিয়ের আগে এসব কিছু ছিল না। আমাদের দুই বোনের যখন বিয়ে হয়নি তখন মামুন আমাকে খুব ভালোবাসতো, এমনকি মামুন সবসময় আমার কাছে থাকতো। কিন্তু বিয়ের পর ওর যে এরকম পরিবর্তন হবে আমি তো কিছুতেই ভাবতে পারিনি। এমন কথা বলতে বলতে মাম্পির চোখে জল আসে, আর সে কোনো কথা বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর ধীরে ধীরে মাম্পি সেবা যত্ন করে তার শাশুড়ি মাকে একেবারে সুস্থ করে তোলে। আর শাশুড়ি মা সুস্থ হয়ে ওঠার পর আলমারি থেকে একটা বড় কানের বালা বের করে নিয়ে আসে। আর সেই কানবালা সে তার বড় বৌমার হাতে ধরিয়ে বলে, বৌমা, তুমি এতদিন আমার অনেক সেবা করেছো, তাই এটা আমার তরফ থেকে তোমার উপহার। এই কানবালা আমি বিয়ের সময় পরেছিলাম, আর ভেবেছিলাম আমার যোগ্য বৌমাকেই আমি এই কানবালা দেব, তাই এটা আমি তোমাকে দিলাম। কিন্তু মা, এত দামি জিনিসের আমার কোনো শখ নেই। এখন বাইরের যা দিনকাল, এত সোনা গহনা পরে গেলে লোকে চুরি করে নেবে। আপনি বরঞ্চ এই কানবালা আপনার কাছে রাখুন, আমার যখন পড়তে ইচ্ছা হবে আমি আপনার কাছ থেকে নিয়ে পড়ে নেব। মাম্পির এরকম ব্যবহার দেখে অর্পিতা দেবী খুবই খুশি হয়, কারণ সত্যি মাম্পির কোন রকম জিনিসের প্রতি লোভ নেই। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন তারা সপরিবারে মিলে এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে। এমন সময় অর্পিতা দেবী তার বড় বৌমাকে সেই কানবালা পরিয়ে দেয়। আর মাম্পি যখন সেই কানবালা পরে সেজে গুজে নিচে নেমে আসে, এমন সময় মামুন বলে, এ কি দিদি, তোর কানে এত বড় কানবালা কোথা থেকে এলো? তুই কি করে পেলি এত বড় কানবালা? নিশ্চয়ই ইমিটেশন দিয়ে তৈরি, তাই তো? কারণ তোর বরের তো এত বড় কানবালা কেনার সামর্থ্য নেই। না না মামুন, আসলে এই কানবালা। ও হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি তুই কোথা থেকে কানবালা পেয়েছিস। এই বিশ্বজিৎ, তোমার মনে আছে তুমি যখন কাতারে গিয়েছিলে আমাকে একটা গোল্ডেন বিস্কুট নিয়ে এসে দিয়েছিলে? আর আমি সেই সোনার বিস্কুট দোকানে ভাঙিয়ে একটা বড় কানবালা বানিয়েছিলাম। কিছুদিন ধরেই কিন্তু আমি সেই কানবালাটা খুঁজে পাচ্ছি না। আর দেখো, দিদি যেই কানবালাটা পরে আছে, এটা আর আমার কানবালাটা কিন্তু একই রকমের দেখতে। তার মানে তুমি কি বলতে চাইছো তোমার দিদি তোমার অত দামি কানবালা চুরি করে নিয়েছে? ছি 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 বৌদি, তোমার থেকে এরকম আশা তো কোনোদিনও করিনি। তুমি শেষ পর্যন্ত আমাদের ঘরে চুরি করতে ঢুকলে। না না, বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি কেন চুরি করতে যাব? আর এই কানবালা আমাকে তো শাশুড়ি মা উপহার দিয়েছে, তাই আমি আজকে এই কানবালাটা পরেছি। এমন কথা শুনে মামুন আরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কারণ তার শাশুড়ি মা তাকে এতদিনে কোনো উপহার দেয়নি।
কিন্তু বড় বৌমাকে এত দামি কানবালা দিয়েছে দেখে মামুন রাগে একেবারে ফেটে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই অর্পিতা দেবী যখন তৈরি হয়ে সেখানে আসে, তখন মামুন তার শাশুড়ি মায়ের সঙ্গে তুলকালাম ঝগড়া শুরু করে। মা, আজ পর্যন্ত আপনি আমাকে হাত তুলে একটা জিনিস দিলেন না, আর আপনি আপনার বড় বৌমাকে এত বড় কানবালা দিয়ে দিলেন। আমার তো বিষয়টা কেমন সন্দেহ হচ্ছে। আমার মনে হয় আপনার বড় বৌমা কানবালাটা চুরি করেছে, আর আপনি আপনার বড় বৌমাকে দোষ ঢাকার জন্য এসব শিখিয়ে দিয়েছেন। আমার ওকে কিছু শেখাতে বয়েই গেছে, কারণ ওর কানবালাটা আমি ওকে উপহার দিয়েছি। আর হ্যাঁ, একই বাড়িতে থাকা সত্ত্বেও তুমি কদিন আমার খোঁজ নিয়েছিলে? আমি তো শরীর খারাপ হয়ে পড়েছিলাম, আর তুমি পার্টি করে বেরিয়েছো, কখনো শপিং করেছো কিংবা দামি দামি রেস্টুরেন্টে খেতে গেছো। একবারের জন্য আমার কাছে যাওনি। আর আমার সব থেকে কঠিন সময়ে আমার বড় বৌমা সবসময় আমার পাশে ছিল, তাই জন্য এই উপহার শুধুমাত্র বড় বৌমার প্রাপ্য। শাশুড়ি মায়ের কথা শুনে মামুনের ভীষণ রাগ হয়, কিন্তু সে কিছুতেই নিজের ভুল স্বীকার করে না। আর এমন সময় বিশ্বজিতের কাছে একটা ফোন আসে, আর সে জানতে পারে সে ব্যবসায়িক সূত্রে যে অফিস ব্যবহার করে, অর্থাৎ যেই অফিসের মাধ্যমে সে অনেক অনেক টাকা ইনকাম করে, সেই বিল্ডিং এর মালিক আর বিশ্বজিৎকে কিছুতেই অফিস ভাড়া দেবে না। আর এই মুহূর্তে অত ভালো জায়গা ছেড়ে অন্য জায়গায় অফিসের ব্যবস্থা করতে গেলে বিশ্বজিতের ব্যবসায় অনেক ক্ষতি হবে। কিন্তু তাতে বিশ্বজিতের কিছু করার থাকে না, তাকে রাতারাতি নিজের অফিস পরিবর্তন করতে হয়। কিন্তু নতুন অফিসে যাওয়ার পর থেকে তার ব্যবসায়িক রোজগার অনেক কমে যায়। আমার কাছে এলাহিভাবে টাকা নষ্ট করার মতো আর বেশি টাকা নেই, এবার আমি কি করব? আমি তোমার দিদির মতো গরিব হয়ে গেলাম। কেন যে আমার এই বাড়িতে বিয়ে হলো কি জানি। এই বিশ্বজিতের থেকেও আমার যদি কোনো বড়লোক বাড়িতে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। মামুনের কথা শুনে বিশ্বজিতের খুবই রাগ হয়, তাই বিশ্বজিৎ রাগের বশে ঠিক করে মামুনকে ডিভোর্স দেবে। আর একথা জানার পর মামুন খুবই ভয় পেয়ে যায়। তাই এমন ঘটনার পর থেকে মামুন আর কিছুতেই কাউকে অহংকার দেখায় না, সে সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এমনকি সে বিশ্বজিতেরও রাগ ভাঙানোর চেষ্টা করে। তাই সবাই মিলে মামুনকে একটা সুযোগ দেয়। তাই মামুন এখন বাড়ির সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, আর যার ফলে বাড়ির সকলে খুবই খুশি হয়। আজকে কিন্তু আমাদের বাড়িতে অতিথিরা আসবে, দয়া করে তাদের জন্য ভালো কিছু রান্না করো। যারা দুজন আসবে তারা দুজনেই ডায়াবেটিসের রোগী, কেউ তোমার এই ফাস্ট ফুড খেতে চাইবে না কিন্তু। আমার যা খেতে আর যা বানাতে ইচ্ছা করবে আমি তাই বানাবো। আপনার গেস্ট যারা আসবে তাদের কথা ভেবে রান্না করলে তো আমার চলবে না। বাড়িতে ফাস্ট ফুড কে রান্না করে? তার চেয়েও বড় কথা, তুমি তো আগে এমন অবাধ্য ছিলে না, হঠাৎ যে তোমার কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। কৌশিককে বললেও তো আমার কথা এড়িয়ে যায়। আজ বাদে কাল তোমার কোলে সন্তান আসবে, তখনও কি তুমি এরকম দুবেলা করে ফাস্ট ফুড রান্না করবে? যদি প্রয়োজন হয় তাহলে তো করবই, আমাকে তো সবার কথা ভাবতে হবে বলুন। আমি ফাস্ট ফুড রান্না না করলে আমাদের সংসার যে ভেসে যাবে। বিজয়া দেবী পারমিতার কোনো কথাই বোঝে না। বিজয়া দেবী আরো কিছুক্ষণ এই ব্যাপারে পারমিতার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু তার কথা বলার আগেই তাদের দরজায় কলিং বেলটা বেজে ওঠে এবং তাদের অতিথিরা সেখানে চলে আসে। তাই বিজয়া দেবীকে তার প্রশ্ন পর্ব সেখানেই থামাতে হয়। কিছুক্ষণ পরে পারমিতা অতিথিদের জন্য ফাস্ট ফুড নিয়ে আসে। এসব কি খাবার বানিয়ে নিয়ে এসেছো বৌমা? তোমার শাশুড়ি মা বলেনি যে আমরা এসব খাবার খাই না? হ্যাঁ, মা বলেছিলেন তো, কিন্তু আমার পক্ষে এই ফাস্ট ফুড রান্না করে আর অন্য কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠেনি। আপনারা এটা খেয়ে দেখুন না, ভালো লাগবে। পারমিতার এই কথা শুনে বিকাশ বাবু এবং তার স্ত্রী দুজনেই খুবই রেগে যায়। কিরে বিজয়া, তোর বৌমা তো বোধহয় আমাদের অসুস্থ করিয়েই ছাড়বে। আমরা কি তোদের বাড়িতে এসে কোনো ভুল করেছি? তোদের কি আমাদের এরকম হঠাৎ করে আসাটা পছন্দ হয়নি? এমন কিছুই নয় দাদা, আমার বৌমা একটু ফাস্ট ফুড খেতে বেশিই ভালোবাসে। ও সারাদিন ফাস্ট ফুড রান্না করতেই থাকে, তাই আর কি। তাহলে এক কাজ করো বৌমা, তুমি বরং আমাদের জন্য শুধু একটু জল নিয়ে এসো। তোমাদের বাড়িতে মনে হয় না আমাদের কিছু খাওয়া হবে বলে। পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে থাকতো। সে বিগত 7-8 মাস ধরে কৌশিকের বাড়িতে তার বউ হয়ে সংসার করলেও তার মধ্যে সাংসারিক হওয়ার কোন রকমের লক্ষণই দেখতে পাওয়া যায় না। তার বয়স মাত্র 23 বছর, আর তার এখনো সংসার বুঝতে সময় লাগবে। এই ভেবে তার শাশুড়ি মা বিজয়া দেবী কখনো তাকে সেরকম ভাবে বকাবকি করে না। তবে আজকাল পারমিতা বড্ড বেশি ফাস্ট ফুড খাওয়া শুরু করে, বারণ করলেও সে কারোর কথাই শোনে না। তুমি আজকেও বাইরে থেকে খাবার খেয়ে আসবে? প্রত্যেক দিন এভাবে ফাস্ট ফুড খেতে তোমার ভালো লাগে? এরকম চলতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। সেটাই তো আসল কথা, অসুস্থ হলে আমি হব, আপনাদের তো কারোর কোনো অসুবিধা হবে না।
আমরা সবাই এক বাড়িতে থাকি আর আমরা প্রত্যেকেই এক পরিবারের সদস্য। প্রত্যেকের ভালো মন্দ নিয়ে ভাবার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই আমি তোমাকে এই কথাগুলো বললাম। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই আমি আপনার সব কথা মন দিয়েই শুনলাম। এবার যাই। তুমি কি খেতে বাইরে যাচ্ছ আমাকে বলো, আমি তোমাকে না হয় সেই খাবারগুলো বাড়িতে বানিয়ে দিচ্ছি। বাইরের মতোই স্বাদ হবে, কিন্তু বাড়িতে বানানো। আপনার কি মনে হয় আমি বাড়িতে বানাতে পারি না? আপনি কি এটাই বলতে চাইছেন যে আমি রান্না করতে পারি না, তাই তো? তুমি সবকিছু এত উল্টো ভাবো কেন? আমি তো একবারও বলিনি তুমি রান্না করতে পারো না। আমি শুধু বলেছি আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমার তো রোজ ফাস্টফুড খেতে ইচ্ছে করে। আপনি কি রোজ আমাকে ফাস্টফুড খাওয়াতে পারবেন? পরপর 2 দিন বানিয়ে দিয়ে 3 দিনের দিনই বলবেন আমি খুব জ্বালিয়েছি। সত্যি তোমার সাথে তর্ক করা আর হাতিকে ABCD শেখানো এক জিনিস। তোমার যা ইচ্ছে করো, আমি তোমাকে আর আটকাবো না। এই বলে বিজয়া দেবী সেখান থেকে চলে যায় আর পারমিতাও নিজের পছন্দের দোকানে ফাস্টফুড খেতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। সময়ের সাথে সাথে পারমিতার ফাস্টফুড খাওয়ার নেশাও যেন একই বেগে বাড়তে থাকে। সে প্রত্যেক দিন একই সময় বাড়ি থেকে বেরিয়ে যায় আর বেশ অনেকক্ষণ পরে আবার বাড়ি ফিরে আসে। বিজয়া দেবী তাকে এভাবে প্রত্যেক দিন ফাস্টফুড খেতে বারণ করে হাঁপিয়ে গেলেও পারমিতা ফাস্টফুড খেতে খেতে হাঁপায় না। তুই একটু বৌমাকে কিছু বল না বাবা। এইভাবে প্রত্যেক দিন ফাস্টফুড খাওয়া কি ভালো? কার কোথা থেকে কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। উপরবেলা না করো, কিন্তু যদি শরীর টরীর খারাপ হয়? কিচ্ছু হবে না মা, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো, আমি ওকে বুঝিয়ে বলবো। কি বুঝিয়ে বলবি ওকে? ও কারোর কোনো কথা শোনে? আর তুই কি করে বুঝতে পারলি যে কিছু হবে না যদি খারাপ কিছু হয়ে যায়? আরে ও যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ কি ফাস্ট ফুড খায় নাকি? কাজও তো করে। কাজ করে মানে? তোর বউ তো সারা বিকেল ঘুরে ঘুরে বেড়ায়। ও আবার কি কাজ করে? কি যাতা বলছিস তুই? নাকি তুই এমন কিছু জানিস যেটা আমি জানি না? হ্যাঁ, মানে আমি এটাই তো বলতে চাইছি যে এই যে এতক্ষণ ঘুরে বেড়াই না, তাতেও তোর হাঁটা চলা হয়, একটু পরিশ্রম তো হয়। তারপর যদি ফাস্ট ফুড খায়ও তাহলে তেমন কিছু ক্ষতি হবে না। আর কোনো কথা না বাড়িয়ে কৌশিক সেখান থেকে চলে যায়। কৌশিক যে তার মায়ের থেকে কিছু একটা আড়াল করতে চাইছে এটা বুঝতে বিজয়া দেবীর আর বাকি থাকে না। কিন্তু তারা কি আড়াল করতে চাইছে সেটাই বিজয়া দেবী বুঝে উঠতে পারে না। দেখতে দেখতে সেই দিনটা কোনো রকমই কাটে। রাত্রিবেলা যখন তাদের মা ঘুমিয়ে পড়েছে এমন সময় কৌশিক এবং পারমিতা দুজনেই খুবই আস্তে আস্তে নিজেদের ঘরে কিছু একটা নিয়ে যেন খুব গম্ভীর আলোচনা করতে বসে। তুমি যে প্রত্যেকদিন বাইরে বেরিয়ে যাচ্ছ আর এত দেরি করে বাড়ি ফিরছো, এটা কিন্তু মায়ের সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি করব বলো? আমি বাড়ি থেকে বেরোবো না? তুমি একা সব সামলে নিতে পারবে তো? তোমাকে এইভাবে প্রত্যেকদিন বাইরে বের করে কাজ করাতে আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি তো কিচ্ছু রান্না পারি না, সেই কারণেই তোমাকে ডাকতে বাধ্য হয়। তুমি যদি বাড়িতে রান্না করতে পারতে তাহলে অনেক সুবিধা হতো। বাড়িতে রান্না করতেই পারি, কিন্তু এত এত রান্না করলে মা সন্দেহ করবে না? মা যদি জিজ্ঞাসা করে আমি বাড়িতে কেন এভাবে ফাস্টফুড রান্না করছি, তাহলে আমি মাকে কি উত্তর দেব? সত্যি কথাটা তো এখন কোনো মতেই মাকে বলা যাবে না, আমাদের কিছুদিন ধৈর্য ধরে থাকতে হবে। আজ থেকে প্রায় 4 মাস আগে কৌশিক তার চাকরিটা হারিয়ে ফেলে। তাদের কোম্পানি পুরোপুরিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু এই কথা কৌশিক তার মা কিংবা স্ত্রী কাউকেই বলতে পারে না। বিজয়া দেবী কৌশিকের চাকরি হওয়ার পরে সারা পাড়ায় মিষ্টি খাইয়েছিল। আর এখন যদি সে জানতে পারে কৌশিকের সেই চাকরিটা নেই, তাহলে সে একেবারেই ভেঙে পড়বে। আর পারমিতাও সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, এরই মধ্যে এত বড় ধাক্কা হয়তো সে সহ্য করতে পারবে না। তাই কৌশিক তার মা এবং স্ত্রীর থেকে এই পুরো ব্যাপারটা লুকিয়ে রাখবে বলে প্রত্যেকদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর বিকেল বেলা ঠিক সময় মতো বাড়ি ফিরে আসে। এমনই একদিন পারমিতা তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে ফেলে। তুমি অফিসের ব্যাগ কাঁধে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? এই সময় তো তোমার অফিসে থাকার কথা। আমি এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমি এক্ষুনি অফিসে চলে যাচ্ছি, তুমি বাড়ি যাও। তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলছো। প্লিজ আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? এভাবে কাজের সময় বাইরে ঘুরে বেড়ানোর মানুষ তো তুমি নও। কৌশিক পারমিতাকে সমস্ত কথা বলে। কৌশিক এটাও বলে যে সে তার মাকে কোনোভাবেই এই সত্যিটা জানাতে পারবে না। আমাকে অন্য কোনো কাজের ব্যবস্থা করতেই হবে পারমিতা। আমি যতদিন না কোনো কাজ পাচ্ছি ততদিন তুমি প্লিজ একটু নিজের মুখটা বন্ধ রেখো। আমি থাকতে তুমি এভাবে বাউন্ডুলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তা কি করে হয়? আর যতদিন তুমি কাজ পাচ্ছ না ততদিন আমাদের সংসার চলবে কিভাবে? সেটাই তো আমি জানি না পারমিতা, এই সমস্ত কথা ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যদি রান্নাটা অন্তত জানতাম তাহলে একটা ফাস্টফুডের দোকান খুলে অন্তত 2 পয়সা রোজগার করতে পারতাম। আজকাল এই সমস্ত বিজনেসেরও তো প্রচুর চাহিদা। চিন্তা করছো কেন? তুমি নিঃসন্দেহে দোকান খোলার ব্যবস্থা করো।
আমি প্রত্যেকদিন এমনি বাইরে অনেকক্ষণের জন্য ঘুরতে বেরোই, তখন না হয় তোমার দোকানে এসে আমি ফাস্টফুডগুলো রান্না করে দেব। তারা আরো বেশ কিছুক্ষণ ধরে এই ব্যাপারে আরো নানান আলোচনা করে। তারপর থেকে পারমিতা প্রত্যেকদিন একই সময় বাড়ি থেকে বেরোয় এবং তার স্বামীর ফাস্টফুডের দোকানে রান্না করে বেশ কিছুক্ষণ সেখানে থেকে আবার বাড়ি চলে আসে। এটা প্রায় রোজকার ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে বেশ কয়েকদিন ধরে পারমিতার শাশুড়ি মা বিজয়া দেবী তার এই প্রত্যেকদিন বাইরে বেরিয়ে ফাস্টফুড খাওয়ার ব্যাপারটাকে বড্ড বেশি অপছন্দ করতে শুরু করে। তাই পারমিতা বাধ্য হয়ে বাড়িতেই প্রচুর ফাস্টফুড রান্না করতে থাকে। অনেক পরিমাণ ফাস্টফুড রান্না করার কারণে পারমিতার সঙ্গে তার শাশুড়ি মায়ের মাঝে মাঝেই ঝামেলা অশান্তি শুরু হয়, কিন্তু পারমিতারও এখানে কিছু করার থাকে না। এতগুলো খাবার তো তুমি খেতেও পারবে না, তাহলে এতগুলো খাবার শুধু শুধু তুমি কেন রান্না করো? তোমরা স্বামী স্ত্রী মিলে আমার থেকে যে কেন আর কি লুকাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। কি লুকাবো বলুন তো মা? আমি তো প্রত্যেকদিন আপনার সামনেই ফাস্টফুড তৈরি করি, লুকানোর হলে কি লুকিয়ে রান্না করতাম না বলুন? কিন্তু এত ফাস্টফুড তুমি একা খাও? কিভাবে খাও? প্রত্যেকদিন এত এত করে কি খাওয়া সম্ভব? আমি যেটা ভালোবাসি সেটা আমি অনেক অনেক করেই খাই। আপনার কি আর কিছু বলার আছে? না থাকলে আপনি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নিন, আমার এখনো বেশ কিছুটা রান্না করা বাকি আছে। আজ আমি দেখেই ছাড়বো ও এত এত খাবার বানিয়ে কি করে। নিজেই কি বাড়িতে বসে সব খেয়ে নেয় নাকি অন্য কাউকে দিয়ে আসে? এত খাবার কেউ একা কিভাবে খেতে পারে? প্রত্যেকদিন একইভাবে আমার ছেলের টাকাগুলো নষ্ট করছে। আমার ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বসে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, আর ওর বউ এভাবে এত এত খাবার বানিয়ে সেই টাকাগুলো জলে দিচ্ছে। এমনই ভাবনা চিন্তা করে সে পারমিতার উপর ভালো রকমের নজর রাখতে শুরু করে। সেদিন বিকেল বেলা পারমিতা তার বানানো ফাস্টফুডগুলো নিয়ে বাইরে বেরোবে, এমন সময় বিজয়া দেবী তাকে দেখতে পায়। সেও তার বৌমার পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পরে বিজয়া দেবী লক্ষ্য করে পারমিতায় একটি খাবারের ঠেলা গাড়িতে তার বানানো খাবারগুলো সব তুলে দিচ্ছে, আর কৌশিকও সেখানে দাঁড়িয়ে আছে। এই ঘটনা দেখে বিজয়া দেবী সেখানে ছুটে আসে। কি ব্যাপার রে খোকা, তুই এখানে কি করছিস? আর বৌমা, তুমি এত খাবার বানিয়ে এই ঠেলা গাড়িতেই বা কেন তুলছো? কি চলছেটা কি এখানে? আসলে মা, এই ফাস্টফুডের ঠেলা গাড়িটা আমারই, আমি তো সেইভাবে রান্না করতে পারি না। পারমিতা প্রত্যেকদিন বাড়ি থেকে আমার দোকানে গিয়ে আমি কি কি বিক্রি করবো সেগুলো বানিয়ে এনে দেয়। তোর দোকান আর তুই খাবার বিক্রি করবি মানে? আমি এখনো কিছু বুঝতে পারলাম না। কৌশিক এবং পারমিতা তাকে সমস্ত কিছু খুলে বলে। প্রথমে বিজয়া দেবী একটু হকচকিয়ে গেলেও সে সমস্ত ঘটনাটা মেনে নেয়, কিন্তু সে একেবারে ভেঙে পড়ে না দেখে কৌশিক এবং পারমিতা দুজনেই বেশ অবাক হয়। আপনি সত্যি কষ্ট পাননি তো মা? আপনাকে কষ্ট দেব না বলেই তো আমরা সমস্ত ব্যাপারটা লুকিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি, কিন্তু ওগুলো আমি কিছু মন থেকে করিনি, বিশ্বাস করুন। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা সম্মান করো, আর এটাও বুঝেছি যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। তোমার জায়গায় অন্য কোনো শিক্ষিত মেয়ে হলে এরকম বেকার স্বামীর সাথে ঘর করবে না বলে শ্বশুরবাড়ি ছেড়ে চলেই যেত। তুমি আমার আর নিজের স্বামীর সম্মান বজায় রাখবে বলে একা হাতে সবকিছু সামলেছো। তোমার মতো বৌমা পেয়ে আমি ধন্য হয়ে গেছি পারমিতা। প্রত্যেকদিন ফাস্টফুড বানানোর জন্য আমি তোমাকে যা যা বলেছি তার সবকিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। বিজয়া দেবীর এই কথা শুনে কৌশিক এবং পারমিতা দুজনেই প্রচন্ড খুশি হয়। এভাবেই সেদিন কোন রকম বাধা বিপত্তি এবং লুকোচুরি ছাড়াই পারমিতা বাড়িতে ফাস্টফুড রান্না করে তার স্বামীর দোকান সাজিয়ে দিয়ে আসে। কিছুদিনের মধ্যেই কৌশিক আরো একটা ভালো বড় কোম্পানিতে চাকরি পেয়ে যায়, কিন্তু তারপর তাদের ওই ফাস্টফুডের ঠেলা গাড়ি তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে চালাতে থাকে।